দীঘা বা পুরীর সি বিচে দাঁড়ালে দেখবেন সমুদ্র আপনার সঙ্গে ছোঁয়াছুঁই খেলছে। জল এসে আপনার পা ভিজিয়ে দেবে। জলের নরম পরশ এক আশ্চর্য ঘোরের মধ্যে নিয়ে যাবে আপনাকে। সেটা এক ঝটকায় কেটেও যেতে পারে। যদি দেখেন আপনাকে ছুঁয়ে দেওয়ার অছিলায় আসলে পায়ের তলার বালি কেড়ে নিচ্ছে ঢেউ, যদি ওই ঢেউকে প্রশ্রয় দেন, ধীরে ধীরে আপনাকে টেনে নিয়ে যাবে অসীম সমুদ্রে। প্রণীত কি সেই ঢেউয়ের মতো ধীরে ধীরে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিল শ্রমণাকে? শ্রমণা আরো বলল, কখনো কখনো বিপর্যয়ের মধ্যে পড়লে দেখবি চারপাশটা কেমন যেন শান্ত হয়ে যায়। কি ঘটেছে, কি হলো তোর সঙ্গে বুঝতেই পারবি না। এক ঝটকায় যখন বাস্তবে ফিরবি, নিজেকে নিঃস্ব মনে হবে। বুঝতে পারবি চরম কোনো ক্ষতি হয়ে গিয়েছে তোর। যতক্ষণে জ্ঞান ফিরবে দেখবি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। যা হারানোর তা তো হারিয়েইছিস, সঙ্গে নিজেকেও খুঁজে পাবি না। রাতের ওই ঘটনাটা আমাকে তেমনই একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিল। কি ঘটলো, কেন ঘটলো, কে ঘটালো, কিছুই বুঝতে পারছি না। প্রণীত এমন করলো আমার সঙ্গে, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিস সে, নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিস সে। কেন? কি অপরাধ আমার? প্রেমের কোনো সীমা হয় না, কিন্তু দুটো মানুষকেই তো একে অপরের ইচ্ছেকে সম্মান জানাতে হবে। কেউ একজন চাইলেই তো হবে না, অন্যজনকেও তো চাইতে হবে। প্রণীতের আসল উদ্দেশ্য যে মানসিক সম্পর্ক নয়, সেটা তো পরিষ্কার করে বোঝায়নি। যদি খোলাখুলি জানতে চাইতো, আমি আমার মতামতকে পরিষ্কার জানিয়ে দিতাম। বলতাম যে আমি তোমার মতো এত আধুনিক নই, আমি ছাপোষা বাঙালি মেয়ে, খুব খুব সহজ সরল কিছু ভ্যালিউ আঁকড়ে ধরে বড় হয়েছি, সেটা থেকে বেরিয়ে আসতে চাই না। চাইলেও পারবো না। আমার শিক্ষা সংস্কৃতি এর বিরোধিতা করবে। কিন্তু কিন্তু প্রণীতে কি করলো? ও তো আমায়, আমার মনকে গুরুত্বই দিল না। কাকে ভালোবাসলাম তাহলে? ভাবতে ভাবতে চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। এত চোখের জল সারা জীবনে বেরোয়নি। ঠিক তখনই আমার মনে পড়লো সুধীর কথা। চোখ মুছে উঠে দাঁড়ালাম বিছানা থেকে। ঠিকই ধরেছি, মেয়েটা সব জানে, এমনকি প্রণীতকে সাহায্যও করেছে। কেন এমন করলো সুধী? এর জবাব ওকে দিতেই হবে। ঘুম থেকে তুলে সপাটে এক চড় লাগিয়ে দিলাম সুধীকে। ঘটনার জেরে ও তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি চিৎকার করে বললাম, প্রণীত আমার ফ্ল্যাটে ঢুকলো কি করে? তুই ওকে দরজা খুলে দিয়েছিস? আমি থানায় ডায়েরি করতে যাচ্ছি, দেখব তুই কি করে বাঁচিস। আমার তখন আত্মহত্যা করতে ইচ্ছে করছিল। যদি ওই ফ্ল্যাটে আমি একা থাকতাম আগের মতো, হয়তো তাই করে বসতাম। সুধী অবাক হয়ে বলল, কি বলছো দিদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জোরে বলে উঠলাম, কিচ্ছু বুঝতে পারছিস না তাই না? ন্যাকামি করছিস। প্রণীত স্যারের প্রতি তোর খুব টান তাই না? দেখ তোর আর তোর প্রণীত স্যারের আমি কি হাল করি। সুধীর কেমন যেন তালগোল পাকিয়ে গিয়েছিল। ক্ষীণ গলায় বলল, দিদি তোমার বুঝতে ভুল হচ্ছে। প্রণীত স্যার এখানে আসবেন কি করে? স্যার তো পরশু দুবাই গিয়েছেন ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক সেমিনারে যোগ দিতে। ফিরবেন আগামী সপ্তাহে। তুমি ভুলে গেলে নাকি? তোমার সঙ্গে তো দেখা করে গেলেন। আমি থমকে গেলাম। সত্যি তো, প্রণীত মুম্বাইতে নেই। যাবার আগে আমার সঙ্গে দেখাও করেছিল। বলেছিল দুবাই থেকে ফিরে এসে আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে, বাবা মার সঙ্গে দেখা করাবে। তাহলে কি মিথ্যে বলছিল? সুধীকে আরো চেঁচিয়ে উঠে বললাম, একদম মিথ্যে বলবি না। প্রণীত দুবাই গিয়েছে এটা জানি, ফিরে এসেছে কিনা সেটা তুই জানিস। সত্যি বল, দুজন মিলে চক্রান্ত করেছিস বল। তোকে থাকতে দিয়েছি আমার ঘরে, ছোট বোনের মতো ভালোবেসেছি, আর তুই আমার সঙ্গে এত বড় সর্বনাশ করলি। এখনো সময় আছে সুধী, মুখ খোল, না হলে চেঁচিয়ে আমি লোক জড়ো করব, তারাই পুলিশের হাতে তোকে তুলে দেবে। সুধী যন্ত্রণায় চিৎকার করে উঠল, কোন দরজার কথা বলছো? দরজা তো বন্ধ, তাকিয়ে দেখো। আমি অবাক হয়ে দেখলাম, তাই তো, ওপেন কিচেনের পাশেই ফ্ল্যাটের মেন ডোর। ওই তো দেখতে পাচ্ছি দরজাটা, যেমন বন্ধ করা ছিল রাতে তেমনই বন্ধ। কিন্তু মাঝরাতে যদি কেউ এসে থাকে
সুধি দরজা খুলে দিলে আবার বন্ধ করতে পারবে না তা তো নয়। বললাম, তুই সব জানিস সুধি, আমি কিন্তু পাগল নই, ভাবিস না আমাকে যা বোঝাবি তাই বুঝে যাব। এখনো বলছি সত্যিটা বল, তোকে ছেড়ে দেবো, কিন্তু তোর প্রণীত স্যারকে আমি ছাড়বো না। আমার রাগে দুঃখে অপমানে মারাত্মক কষ্ট হতে শুরু করলো। আমি সুধিকে বললাম, আমার আমার ক্ষত চিহ্ন দেখতে পাচ্ছিস না? সুধি আলোটা জ্বালালো। আতঙ্কে ভয়ে আমি চোখ বন্ধ করে নিলাম। আমি নিজেকে দেখতে চাইছিলাম না। সুধি অবাক হয়ে বলল, কই দিদি, কোনো দাগ তো নেই কাঁধে, আমি তো দেখতে পাচ্ছি না। আমি অবাক হয়ে গেলাম, এই তো দাগ, আর এই তো আমি দেখতে পাচ্ছি, ও দেখতে পাচ্ছে না কেন? সুধি আমার থেকে অনেকটা লম্বা। ও এগিয়ে এসে জড়িয়ে ধরলো আমাকে। আমি কেঁদে ফেললাম। মনে হলো চোখের জল দিয়ে সব কষ্ট বেরিয়ে যাক। কেমন একটা আরাম অনুভব করলাম। সুধিকে খুব খুব আপন মনে হলো। ওকে বললাম, আমি আমি তোকে ভালোবেসে ফেলেছি সুধি। সুধি চমকে গিয়ে পিছিয়ে গেল কয়েক পা। বলল, দিদি, আমি এরকমটা ভাবিনি। দিদি, আমি তোমাকে এরকম চোখে দেখি না। জল ভরা চোখে আমি হাসলাম। বললাম, বুকে মাথা রেখে খুব শান্তি পেলাম। মুম্বাইয়ে সকাল হতে দেরি হয়। 7টার আগে যেন ঘুমই ভাঙে না নতুন একটা দিনের। তার আগেই সুধি ফ্ল্যাট ছেড়ে চলে গেল। আমি অনেক বারণ করলাম ওকে, শুনল না। মেয়েটা বড় অবুঝ, ছোট তো, এরা এমনই হয়। সবকিছু বুঝতে একটু সময় লাগে। বুঝবে একদিন, সেদিন ঠিক ফিরে আসবে। যদি নাও আসে, আমার জন্য মন খারাপ করবে ওর, করবেই। ও তো মেয়ে, আর একটা মেয়ের কষ্ট বুঝবে না। সেদিন আর হাসপাতাল গেলাম না। শরীরটা ভালো লাগছিল না, মনটাও বিক্ষিপ্ত। একটা দিন রেস্ট নিতে ইচ্ছে করলো, কিন্তু আমি জানতাম না হসপিটালে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বুঝতে পারিনি একটা বদনাম রটে যাবে আমার নামে। কিছু না করা সত্ত্বেও আমার চরম ক্ষতি হবে। আমি তখন বিপর্যস্ত, কিন্তু প্রমাণ করতে পারছি না। তার মধ্যে সুধি আমাকে ভুল বুঝলো। ম্যানেজমেন্টের কাছে সুধি যদি কমপ্লেন লেটার নিয়ে আমার নামে অভিযোগ করে, তাহলে মুখ দেখাতে পারবো না। অর্চনাদি সেদিন বিকেলে আমাকে ফোন করলো। যেটা আশঙ্কা করেছিলাম সেটাই ঘটেছে। সুধি অফিসিয়াল কমপ্লেন করেছে আমার নামে। হাসপাতালের ঘটনা নয় বলে কর্তৃপক্ষ এই ঘটনার দায় নিতে চায়নি, কিন্তু আমার এতদিনের মান সম্মান তিল তিল করে যা তৈরি করেছিলাম, সব এক লহমায় ধুয়ে মুছে গেল। এরপর কি আর মুখ দেখাতে পারবো হাসপাতালে? ছেড়ে দিলাম চাকরিটা। বিশ্বাস কর তোরা, সেই রাতে কোনো এক পুরুষ এসেছিল আমার বাড়িতে। আমার দৃঢ় বিশ্বাস ওটা প্রণীতি। সুধিও ব্যাপারটা জানতো। নিজেকে বাঁচানোর জন্য ও হসপিটাল ম্যানেজমেন্টের কাছে আমার নামে মিথ্যে কমপ্লেন করেছে। আমার কি দোষ ছিল বল? ওই রকম ঘটনার পর নিজেকে লুকানোর জন্যই সুধির কাছে একটু আশ্রয় চেয়েছিলাম। অসহায় মানুষ তো এটাই করে, তাই না? একটা ভরসার জায়গা খোঁজে, যেখানে যেখানে সে নিজেকে সামলাতে পারবে। কিন্তু কিন্তু আমি যে সব হারালাম, তার দায় কে নেবে?